আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার অথবা ইমরান ভাইয়া যে নামে আমাকে চেনো, আজকে তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল অনার্স ডিপার্টমেন্টের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্পেশাল যেই সাবজেক্ট কেমিস্ট্রি ওয়ান, এই কেমিস্ট্রি ওয়ানের আজকে আমাদের চমৎকার 3 নাম্বার বেসিক লেকচার। আজকে আমাদের 3 নাম্বার বেসিক লেকচারে আমরা আলোচনা করব আমাদের কেমিস্ট্রি যে প্রথম অধ্যায়টা আছে সেই অধ্যায়ের পরবর্তী অংশগুলো। আমরা বিগত 2টা লেকচারে আমরা এই অধ্যায়ের কিছু ইনফরমেশন দেখেছি, এই অধ্যায়ের মধ্যে কী কী আছে এটাও আমরা দেখেছি এবং কিছু অংশ আমরা মুখস্থ করার ট্রাই করেছি এবং ক্লাসে পড়াও দিয়েছি। তো আজকের এই ক্লাসে আমরা মূলত আলোচনা করব আমাদের পরবর্তী যেই ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, ইম্পর্টেন্ট যে সংজ্ঞাগুলো সেগুলো। আজকে ক্লাসটা ওভারঅল সম্পূর্ণ মুখস্থ লেকচার। হ্যাঁ, আজকে আমাদের সম্পূর্ণ হচ্ছে মুখস্থ, জাস্ট মুখস্থ রাখতে হবে এবং আমাদের এগুলো আগে থেকেও আমরা কিছু কিছু জানি হয়তোবা, তারপরও আমরা যেটা এখন আমাদের এই অনার্সে দেখতে পাচ্ছি এগুলো আছে, আমাদের অবশ্যই একটু ইউনিকভাবে উত্তরগুলো করার চেষ্টা করতে হবে। ওকে, তো আমরা তাহলে ক্লাস স্টার্ট করি, আমরা দেরি করব না। আর যেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে গিয়ে আমাদের যে অনার্সের ডিপার্টমেন্টের যে ক্লাসের রুটিনটা হয়তো তোমরা অনেকেই পেয়েছো, তো সেই মোতাবেক তোমরা এই রুটিনটা ফ্রেন্ডদেরকে শেয়ার করো এবং অবশ্যই চেষ্টা করো ক্লাসগুলো যেদিন থেকে শুরু হবে, ক্লাস এখনও তো ওরকমভাবে শুরু হয় নাই, যেদিন থেকে আমাদের ফুল স্পিডে ক্লাস শুরু হবে ঠিক ওই দিন থেকে যাতে ক্লাসগুলো নিয়মিত করা যায় সেই অপেক্ষা থাকো। আমরা এই মাসের মধ্যেই ইনশাল্লাহ আমাদের ফাইনাল রুটিন মতোই আমরা কি করব, ক্লাস স্টার্ট করবো ইনশাল্লাহ। দেখো, তো যেটা আমরা গত লেকচারে শেষ করছিলাম এরপর থেকে আমরা গত লেকচারে পদার্থ কি দেখেছিলাম, তারপর হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু কি দেখেছিলাম এবং আমরা দেখেছিলাম আমাদের বিশুদ্ধ পদার্থ কি। বিশুদ্ধ পদার্থ দেখছিলাম কি গত ক্লাসে? না, গত ক্লাসে বিশুদ্ধ পদার্থ দেখা হয় নাই। স্যার কোন অধ্যায়? আচ্ছা, উল্লাস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অধ্যায় যেটা, সেটা আমরা তো মনে করো যে আমাদের যে এই ছিল তোমার চারটা ছিল, সেই চারটা পড়ে মোটামুটি এতটুকু অংশ দেখেছিলাম। আজকে আমরা 2 নাম্বার যে পার্ট সেটাতে শুরু করব। আমরা আমাদের যে চার্টের মধ্যে পড়েছিলাম যে বিশুদ্ধ পদার্থ 2 রকম, প্রথমে পড়ব বিশুদ্ধ পদার্থ, তারপর হচ্ছে মিশ্রণ পদার্থ, তারপর বিশুদ্ধ পদার্থের মধ্যে 2টা প্রকারভেদ পড়ছিলাম, যৌগ মৌল, এগুলো আজকে আমরা পড়বো। হ্যাঁ, এরপর হচ্ছে অণু পরমাণু নিয়েও কথা হবে, যে এগুলো পড়ছিলাম অণু পরমাণু, এগুলো নিয়েও কথা হবে। যাই হোক, খুব ইম্পর্টেন্ট টপিক আমাদের আজকে, খুবই ইম্পর্টেন্ট লেকচার আজকে আমাদের। তো সম্পূর্ণটাই মনোযোগ দিবা, যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে বলবা। হ্যাঁ, তো স্টার্ট করলাম, মুখস্থ করতে হবে। হ্যাঁ, রেকর্ড ক্লাস আমি দিয়ে দিব, ইউটিউবে পাওয়া যাবে। দেখেন, আমাদের 2 নাম্বার যেই টপিকটা আমরা 4 থেকে পড়ছিলাম, এখন আমরা সংজ্ঞা দেখব, বিশুদ্ধ পদার্থ কাকে বলে। তো এখানে আমরা সংজ্ঞাটা দেখতে পাচ্ছি, সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ, জাস্ট একটু মনোযোগ দিও, আমি বুঝাইয়া দিব, মুখস্থ করতে হবে এবং কিছু বোঝা জিনিসও আছে আমাদের। হ্যাঁ, আমি বুঝাইয়া দিব, প্রবলেম নাই, জাস্ট একটু প্রথমত মনোযোগ দিয়ে দেখো, জাস্ট একটু খেয়াল রাখলেই হবে। বিশুদ্ধ পদার্থের সংজ্ঞাটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো একটু মনোযোগ দিয়ে, যদি বুঝতে সমস্যা আমাকে জানান। আর যাদের নাম দেখতে পাচ্ছি না, আচ্ছা, একজন হচ্ছে কি Xiaomi 230, তোমার নাম লিখে দিও, আর হচ্ছে গিয়ে তোমার রিয়েলমি, তোমার নামটাও লিখে দিও। ওকে, আচ্ছা দেখেন, তো সংজ্ঞা হচ্ছে যে পদার্থের প্রতিটি অংশে একই ধরনের গঠন বিদ্যমান থাকে এবং যাকে কোনো সাধারণ ভৌত উপায়, যেমন ছাঁকন পদ্ধতি, বাষ্পীভবন পদ্ধতি, স্ফটিকরণ পদ্ধতি, অন্য কোনো সরল উপাদানে বিভক্ত করা যায় না, তাকে বিশুদ্ধ পদার্থ বলা হয়। তো খুবই সহজ সংজ্ঞা, জাস্ট একটু মনোযোগ দিলেই বুঝতে পারবা যে পদার্থের প্রতিটা অংশে একই ধরনের গঠন পাওয়া যায় এবং যেই পদার্থগুলোকে সাধারণত কোনো ভৌত উপায়ে আমরা কি করতে পারি না, আলাদা করতে পারি না, সরল উপাদানে ভাগ করতে পারি না, সেই সকল পদার্থ কি বিশুদ্ধ পদার্থ বলা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট, সংজ্ঞাটা মুখস্থ করবেন। সংজ্ঞাটা মোটামুটি মুখস্থ হয়েছে কিনা আমাকে জানাবেন, আমি ক্লাসে পড়া ধরতে পারি আজকে। হাসিব, মাহি, ফারুক, নাহিদা, নুর আলম, রেশমি, শুভেন্দু, উল্লাস, আরেকজনের নাম তো আমি জানি না, Xiaomi 230, তোমার নাম চ্যাট বক্সে লিখে দিও। সংজ্ঞা কি মুখস্থ হচ্ছে, মুখস্থ করতে পারতেছেন?
আমাকে জানাবেন প্লিজ। সংজ্ঞাগুলো কি মুখস্থ হচ্ছে বা বুঝতে পারছেন কি প্রথম সংজ্ঞাটা? যে সকল পদার্থকে আমরা ভাঙতে পারি না, যে সকল পদার্থটা অবশ্যই আমাদের গঠনটা ইউনিক থাকে, যে সকল পদার্থকে ছাঁকলে বা বাষ্পীভবন করলে বা স্ফটিকীকরণ করলে কোনোভাবে এটাকে বিশ্লেষণ করা সম্ভব না, সে সকল পদার্থ হচ্ছে পিওর পদার্থ বা বিশুদ্ধ পদার্থ। এটা আমাকে জানাবেন প্লিজ, রেসপন্স করলে একটু সুবিধা হয় আমার জন্য। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাইছেন কি না? ওকে, মুখস্থ করতে হবে, পড়া ধরবো। ওকে, আচ্ছা এবার যাচ্ছি নেক্সট, পরবর্তী। এখন উদাহরণগুলো দেখো। মনে করো আমাদের কাছে কিছু বিশুদ্ধ পদার্থ দেওয়া আছে, যেমন হচ্ছে সোনা, AU, তামা, CU, পানি, H2O, লবণ, NaCl, এগুলো সব হচ্ছে বিশুদ্ধ পদার্থ। এখন আমি তোমাদের কাছে যদি প্রশ্ন করি, আচ্ছা বলো তো, পানি, আমরা যে পানি পান করি আর কি, এই পানিকে ভাঙলে পানি ছাড়া আর কিছু পাওয়া যাবে? বলো তো। আচ্ছা, হাইড্রোজেন অক্সিজেন পাওয়া যাবে, সেগুলো কি আমরা ব্যবহার করতে পারি? প্রাথমিকভাবে কি সেগুলো ব্যবহার করা যায়? হাইড্রোজেন খাচ্ছি, অক্সিজেন খাচ্ছি, এটা কিন্তু করা যায় না। হ্যাঁ, ফারুকের উত্তর রাইট, যে হ্যাঁ স্যার, আমরা যদি পানিকে ভাঙি তাহলে কি পাওয়া যায়? হাইড্রোজেন পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়। কিন্তু এই যে হাইড্রোজেন, এটা তো আমরা খাইতে পারি না। অক্সিজেন হয়তো বা নিঃশ্বাস নিতে পারি, কিন্তু হাইড্রোজেন খাওয়া যায় না, তাই না? কিন্তু পানি তো খাওয়া যাচ্ছে। মানে মূল ফ্যাক্টর হচ্ছে পানি একটা পদার্থ, এটাকে ভাঙলে পানি ছাড়া আর কিছু পাবা না, মানে পানিই পাবা। এখানে তুমি লবণ পাবা না, চিনি পাবা না, অন্য কিছু পাবা না, পানির জাতটুকু খুঁজে পাবা। তার মানে পানি একটা বিশুদ্ধ পদার্থ। ঠিক সেমভাবে লবণকে যদি তুমি ভেঙে দেওয়ার চেষ্টা করো, লবণই পাবা, এখানে পানি পাবা না বা চিনি পাবা না। তামা, সোনা, এগুলো হচ্ছে খাঁটি পদার্থ, বিশুদ্ধ পদার্থ। এই পদার্থগুলোকে ভাঙলে তামা, স্বর্ণ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। তো এই হচ্ছে মূল ফ্যাক্টর, অর্থাৎ যে সকল পদার্থকে ভাঙলে শুধুমাত্র ওই জাতটুকুই খুঁজে পাওয়া যায়, এটা ছাড়া কিছু পাওয়া যায় না, সেটা হচ্ছে আমাদের কি? বিশুদ্ধ পদার্থ। এই কনসেপ্টটা কি এবার পুরোপুরি ক্লিয়ার হয়েছে সবার? আমাকে বলবেন প্লিজ, রেসপন্স করলে ভালো হয়। ক্লিয়ার সবটুকু? ঠিক আছে, বাকিদের রেসপন্স চাই আমি। ওকে, থ্যাংক ইউ। রেশমিও রেসপন্স করো, রেশমির কথা আমি শুনতে পাচ্ছি না। তারপর হচ্ছে আমাদের শাওমি, তোমার নামটা আমি জানতে পারতেছি না। তুমি একটা কাজ করো, হাতের বামে আনমিউটে চাপ দাও, আনমিউট অপশনে চাপ দিয়ে কথা বলে তোমার কথা আমি শুনতে পাবো। নূর এলাম আসো, মাহিয়া আসো, হাসিব আসো, সবাই রেসপন্স করবা, পড়া ধরবো আজকে। আচ্ছা, এখন এটা আমাদের চলে গেল, বিশুদ্ধ পদার্থ নিয়ে আমরা কাজ করলাম। এখন চলে যাচ্ছি পরবর্তী কনসেপ্ট, মিশ্রিত পদার্থ বা মিশ্রণ পদার্থ কাকে বলে। হ্যাঁ, এটা ঠিক অপোজিট। দুই বা তার অধিক বিশুদ্ধ পদার্থ যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ না করে শুধুমাত্র ভৌতভাবে একত্রে অবস্থান করে, তাদেরকে মিশ্রণ পদার্থ বলে বা মিশ্রিত পদার্থ বলে। মনে রাখবেন, মিশ্রণের মধ্যে কমপক্ষে দুইটা কম্পোনেন্ট থাকবে, কমপক্ষে। এখানে বলছে দুই বা ততোধিক। মিশ্রণ মানে হচ্ছে দুইটা রাশির কম্বিনেশন, কখনোই একটা রাশির মধ্যে মিশ্রণ পাওয়া যাবে না। বি কেয়ারফুল, কখনোই একটা রাশির মধ্যে কি পাওয়া যাবে না? মিশ্রণ পাওয়া যাবে না। মিশ্রণ হতে কমপক্ষে দুইটা রাশি লাগবেই, দুই বা তার বেশি। এখন 3, 4, 5 যতগুলোই আমাদের পদার্থ থাকে, তো সবগুলো পদার্থ মিশ্রিত হয়ে কী হবে? একটা মিশ্রিত পদার্থ গঠিত হবে। তো বলতেছে এখানে দুই বা ততোধিক বিশুদ্ধ পদার্থ যদি কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ না করে, মানে আমাদের এই বিশুদ্ধ পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে না, কিন্তু একত্রে থাকবে, শুধুমাত্র ভৌতভাবে একত্রে অবস্থান করবে, সেই অবস্থাটাকে কি বলে? মিশ্রণ পদার্থ বা মিশ্রিত পদার্থ বলে। আর এই সকল পদার্থকে ছাঁকন, আংশিক পাতন, তারপর হচ্ছে আমার বাষ্পীভবন, এর মাধ্যমে আলাদাও করা যায়। মিশ্রিত পদার্থকে অলওয়েজ কি করা যায়? আলাদা করা যায়। আলাদা করার জন্য যে সিস্টেমগুলো আমরা ফলো করি, ছাঁকন, আংশিক পাতন, বাষ্পীভবন, এগুলো তোমরা তো বা ক্লাস 9, 10 বা ইন্টারে থাকতে এই সিস্টেমগুলো দেখছো, ছাঁকন কী জিনিস, আংশিক পাতন কী জিনিস, বা বাষ্পীভবন কী জিনিস, এগুলো কিন্তু আমরা জানি। তো এইগুলো আমরা এখন কেন পড়তেছি? আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এগুলো পড়তে হবে, কারণ সংক্ষিপ্ত প্রশ্নে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। জাস্ট বলে দিবে সংজ্ঞাটা কি, লেখো আর একটু ব্যাখ্যা করতে হবে, এই আর কি। উদাহরণ দিলে তারও ভালো হয়। এই হচ্ছে মিশ্রণ পদার্থের সংজ্ঞা। তো সংজ্ঞাটা বুঝতে পারছেন? কার কোনো প্রশ্ন আছে এখানে? মন থাকবে? পড়া ধরবো আমি আজকে পড়া ধরবো, পড়া দেওয়ার চেষ্টা করতে হবে। এনিওয়ান, কোনো প্রশ্ন? আচ্ছা, এখন এই মিশ্রিত পদার্থের যে উদাহরণগুলো, সেগুলো কি কি হতে পারে?
আচ্ছা বলো তো একটা মিশ্রিত পদার্থের উদাহরণ দাও তো, দেখি কে কে পারো। এনিওয়ান? চিনির শরবত। হ্যাঁ, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। নাহিদা বলছো যে শরবত। হ্যাঁ, শরবত একটা মিশ্রণ হইতে পারে, কারণ কি আমাদের চিনির সাথে পানি কি মিশে যায়, মিশ্রিত হয়। আবার এটাকে আলাদাও করা যায়, পানিগুলাকে আলাদাও করা যায়। আচ্ছা, এবার হচ্ছে পরবর্তী অংশ, আমরা উদাহরণটা দেখি। উদাহরণটা হচ্ছে এটা, মিশ্রণ পদার্থের উদাহরণের মধ্যে আমরা যদি দেখি পিতল। পিতলের মধ্যে কি থাকে? পিতলের মধ্যে আমাদের দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে তামা, একটা হচ্ছে দস্তা। আচ্ছা, দস্তার সংকেত বলো তো, কেউ পারবা? দস্তার সংকেত কি? পারমাণবিক সংকেত বা প্রতীকটা কি দস্তার? বলো তো। জিঙ্ক। হ্যাঁ, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ শুভেন্দু, উত্তর রাইট, জিঙ্ক। জিঙ্ক মানে হচ্ছে দস্তা। আর তামা তো আমরা একটু আগে পড়ছিলাম, সেটা কি ছিল? সিইউ, কপার বা তামা। আচ্ছা, এরপর হচ্ছে কুয়াশা। কুয়াশাও একটা হচ্ছে মিশ্রণ বা মিশ্রিত পদার্থ। এখানে কি কি থাকে? বায়ু থাকে আর হচ্ছে পানির কণা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মিশ্রণ। পিতল একটা মিশ্রণ, কুয়াশা একটা মিশ্রণ, বা শরবত যেটা বলছে আমাদের নাহিদা, ওটা একটা মিশ্রণ, যেখানে পানি থাকে, চিনি থাকে, এদের মিশ্রণ আর কি। এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি। আচ্ছা বলো তো, যে আমার কাছে পানি আছে 1 গ্লাস, আর আমি কিছু বালু রাখছি, পানির মধ্যে বালু রাখছি। এখন এই জিনিসটাকে মিশ্রণ বলা যাবে কিনা? জি না স্যার, বালু এবং পানি তো মিশ্রিত হয় না। হ্যাঁ, চমৎকার, তো রাইট, ভেরি গুড, ফারুক উত্তর রাইট দিয়েছে। বালি আর পানি কখনোই হবে না, মিশ্রণ হবে না, এটা মিশে না। ঠিক আছে, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। ওকে, তো এই কনসেপ্টগুলো ক্লিয়ার, মোটামুটি আমরা ধারণা নিতে পারলাম যে বিশুদ্ধ পদার্থ কী কী হয় বা কীভাবে কাজ করে, মিশ্রিত পদার্থগুলো কী কী হয় বা কীভাবে কাজ করে, এই কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা, এরপর এসে শাওমি, তোমার নামটা আমি এখনো জানতে পারলাম না। শাওমি 230, তোমার নামটা আমাকে বললে ভালোই তো, একটু আমাকে জানা দিও, বুঝছো? ক্লাসে তো জয়েন করছো, খুশি হলাম, কিন্তু নাম না জানতে পারলে একটু কষ্ট হয়, স্বাভাবিক। হাসিব বইলো বুঝতে পারছো কিরকম, নুর আলম বইলো বুঝতে পারতেছো কিরকম। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যাচ্ছি এখন আমাদের পরবর্তী যেই টপিক, সেই টপিকে পড়া ধরবো। আপনাদের মনে রাখবেন, অবশ্যই একটু জানতে হবে এগুলো, একটু মনোযোগ, ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ, বলো বলো, নাম কি তোমার? সিয়াম সাইদি। সিয়াম সাইদি, সিয়াম, আবু সিয়াম। তোমার আইডি কি, নাম কি, ফেসবুক আইডির নাম ওইটাই? সিয়াম সাইদি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমি লিখে দিলাম। থ্যাংক ইউ, জয়েন করছে আজকেই ফার্স্ট ক্লাস মেবি। থ্যাংক ইউ জয়েন করার জন্য। তো মনোযোগ দিয়ে দেখো, বুঝতে না পারলে আমাকে জানাই। হ্যাঁ, আচ্ছা, সিয়াম নামে সেভ রাখলাম। এটা শেষ, এবার যাচ্ছে আমাদের নতুন অংশে। এখন আমরা 4 নাম্বার যে পয়েন্ট, সেটা নিয়ে আলোচনা করি। 4 নম্বর পয়েন্টের নাম হচ্ছে মৌল। আমরা ওই যে বলছিলাম বিশুদ্ধ অবিশুদ্ধ পড়ার পরে মৌল পড়বো, যৌগ পড়বো, এবং কিছু জিনিস আমরা এখন নতুন দেখবো আজকে। হ্যাঁ, দেখো, কনসেপ্টের নাম হচ্ছে মৌল। মৌল কাকে বলে এটা আমরা সবাই মোটামুটি কম বেশি জানি। যে বিশুদ্ধ পদার্থের প্রতিটি পরমাণুর নিউক্লিয়াসে সমান সংখ্যক প্রোটন থাকে, অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যা সেম থাকে, তাকে মৌল বলা হয়। এই ব্যাখ্যা যদি বুঝতে সমস্যা হয়, আমি একটু পরে বুঝা দিব, প্রবলেম নাই, জাস্ট একটু মনোযোগ দিয়ে সংজ্ঞার দিকে তাকাও। মনে রাখবা, মৌল কিন্তু কখনোই মিশ্রণের মধ্যে পাওয়া যাবে না। আমরা যে চার্টটুকু পড়ছি না, এই যে দেখো আমাদের যে চার্টটা ছিল, আমাদের পদার্থের গঠনের যে চার্ট, সেখানে কিন্তু ওই যে মৌল বা যৌগ, এগুলো কখনো মিশ্রণ থেকে তুমি পাবা না, কিন্তু সবসময় কি থেকে পাবা? বিশুদ্ধ পদার্থ থেকে এগুলো পাবা, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই বিশুদ্ধ পদার্থ থেকে যৌগ আর মৌল পাওয়া যায়, মিশ্রণ থেকে নয়, খেয়াল রাখবেন। তো এটা বলতেছে যে যে বিশুদ্ধ পদার্থের প্রতিটি পরমাণুর নিউক্লিয়াসে সমান সংখ্যক প্রোটন থাকে, অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যা সেম থাকে, ওই সকল রাশিকে বা ওই সকল পদার্থকে আমরা কি বলতে পারি? মৌল বলতে পারি, বা মৌল বলে এক কথায়। আশা করি সংজ্ঞাটা মুখস্থ করতেছো বা বুঝতে পারছো। এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি, কেউ বলতে পারবা যে মৌলের অপর নাম কি? মৌলের অপর নাম কি? এনিওয়ান?
এ পরমাণু। রেশমি আবার বলো তো, কথাটা ক্লিয়ার আসে না, আবার বলো তো। হ্যাঁ রেশমি আবার বলতে হবে, মৌলের অপর নাম। মৌলিক পরমাণু, হ্যাঁ চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সিয়ামা বলছো, রেশমি বলছো, ওটা রাইট। হ্যাঁ মৌলের অপর নাম হচ্ছে মৌলিক পরমাণু, এটাও আমার জানতে হবে। হ্যাঁ কনসেপ্টগুলো খুবই বেসিক স্পেশাল, এগুলো জানা রাখতে হবে, মনে রাখতে হবে। তো মৌলের অপর নাম মৌলিক পদার্থ। আচ্ছা, তো আমরা কয়েকটা মৌলিক পদার্থের নাম বলি বা বলার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। এক্সাম্পল, আচ্ছা আমি একটু বুঝাই দিই। হ্যাঁ এগুলো মোটামুটি তোমরা জানো। এই হচ্ছে আমাদের উদাহরণের মধ্যে আমি তোমাদের একটা বিষয় দেখাই, লক্ষ্য করো। এই জায়গার মধ্যে আমি লাল ফোঁটা দিয়ে একটা জিনিস বুঝাইছি, আর এখানে হচ্ছে নীল ফোঁটা বা কালো হয়ে গেছে, নীলটা কালো হয়ে গেছে আর কি। লাল ফোঁটাটার নাম দিলাম অক্সিজেন, আর এই কালো ফোঁটাটার নাম দিলাম কার্বন। ওকে, তার মানে এখানে কার্বন আছে, এখানে কি আছে, অক্সিজেন আছে। মৌল ব্যাপারটা আসলে কি? মৌল ব্যাপারটা হচ্ছে, তুমি যখন এক টুকরো কিছু দেখতে পাও, এটা হইতে পারে আমার গ্যাসীয় পদার্থ, হইতে পারে তরল, হইতে পারে বা আমাদের কঠিন হইতে পারে, যাই হোক। তো সাপোজ এই যে লাল কালার যে বিন্দু দেখতে পাচ্ছ, এখান থেকে যদি আমি একটু লাল কালার একটু পদার্থ নেই, তাহলে এই জায়গার মধ্যে আমি কি পাবো? অক্সিজেন ছাড়া আর কিছু পাবো এই জায়গার মধ্যে? বলো। আমি প্রশ্নটা হয়তো বা ভালো করে বলতে পারি না। এই প্রশ্ন হচ্ছে, এই লাল কালার থেকে একটু লাল কালার যদি আমি কেটে নিই, তাহলে এই জায়গার মধ্যে আমি কি পাবো? অক্সিজেন পাবো নাকি অন্য কিছু পাবো? সাপোজ আমি হাতে একটুখানি নিলাম অক্সিজেন। আচ্ছা এখন বলো, এই জায়গার মধ্যে এই যে লাল কালার যে ইয়াটা আছে, লাল কালার যেই বিন্দুটা আছে, এটা যদি অক্সিজেন হয়, আমার হাতে যে আমি নিয়েছিলাম একটুখানি, সেটাও কি অক্সিজেন যদি হয়, তাহলে এই জায়গার মধ্যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যত, আর কেটে নেওয়া হাতে যেই অংশটা, তার পারমাণবিক সংখ্যা কি চেঞ্জ হবে নাকি সেম থাকবে? প্রোটন সংখ্যা সেম থাকবে, এই কথাটাই বলছে, এই কথাটাই এখানে বলছে। হ্যাঁ সেম থাকবে, এই কথাই বলছে। যদি আমি কেটেও রাখি চেঞ্জ হবে না, অর্থাৎ যে বিশুদ্ধ পদার্থ অনেক বড়, এটাকে অনেক টুকরা করতেছো, কাটতেছো টুকরা করলেও কিন্তু এটার পারমাণবিক সংখ্যা সেম থাকবে, চেঞ্জ হবে না। অর্থাৎ যে বিশুদ্ধ পদার্থের একটু পরমাণুর পারমাণবিক সংখ্যা যা বিশাল বড় একটা যে পদার্থ, তার পারমাণবিক সংখ্যা সেমই থাকবে, তো ওইটাকেই বলা হবে বিশুদ্ধ পদার্থ। যেমন অক্সিজেন একটা বিশুদ্ধ পদার্থ, এটাকে ভাঙলে শুধু অক্সিজেন পাওয়া যায়, এটা বড় হোক ছোট হোক। আবার কার্বন অনেক বড় একটা কার্বনের টুকরাকে ভেঙে ছোট করো, এটাও কার্বনই থাকবে, এর কার্বনের যে পারমাণবিক সংখ্যা 6ই থাকবে, কমবেও না বাড়বেও না। তার মানে এই সকল পদার্থই হচ্ছে আমার কি, বিশুদ্ধ পদার্থ, এবং এটার মধ্যে যেটাকে বলা হয় মৌল আর কি। এক কথায় এটা হচ্ছে মৌল। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে এখানে? আমি পড়া ধরবো আজকে, পড়া দিতে হবে কিন্তু, আমি নাম ধরে ডাকবো, অবশ্যই পড়া ধরবো, আরও অনেক পড়া আছে আমার সামনে। আচ্ছা, আসলে মাহির হয়তো বা নেটের সমস্যা হইতে পারে, তুমি বারবার চলে যাচ্ছ দেখতে পাচ্ছি, একটু কষ্ট করে দেখো। ওকে, এবার যাচ্ছি যৌগ সংজ্ঞাটা কি? দুই বা তার অধিক ভিন্ন মৌলের পরমাণু যখন রাসায়নিক বন্ধনের মাধ্যমে মিলিত হয়ে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন পদার্থ তৈরি করে, তাকে যৌগ বলে। সংজ্ঞার মধ্যে তোমাদের এই বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে কি বলছে যে ভিন্ন মৌলের পরমাণু, কনসেপ্টটা ভালো করে খেয়াল রাখবেন, ভিন্ন মৌলের পরমাণু। এখানে ভিন্ন মৌলের পরমাণু কেন বললো, একই মৌলের পরমাণু কেন বলে নাই? দুই বা ততোধিক ভিন্ন মৌলের পরমাণু যখন রাসায়নিক বন্ধনে মিলিত হয়ে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন পদার্থ তৈরি করে, তাকে কি বলে? যৌগ বলে। এখন একটা বিষয় আমি তোমাদের বলি, এখানে ভিন্ন মৌল কেন বলছে, একই মৌল কেন বলে নাই? আসলে একই মৌল দিয়ে আমাদের যৌগ আসলে হয় না। খুবই ইম্পর্টেন্ট কথা, সবাইকে বলতেছি, কথাটা ভালো করে শুনবেন। আমাদের একই মৌল দিয়ে কখনোই যৌগ হয় না। যৌগ হতে হলে কমপক্ষে একাধিক মৌল হতে হবে অবশ্যই, এবং ভিন্ন জাত হতে হবে। করতে পারতেছি না, সিটিংয়ে প্রবলেম কিনা বুঝতেছি না, মাইক্রোফোন মিউট করে। আচ্ছা আমি একটু মাহির সাথে কথা বলি, মাহি হয়তো কিছু বলতে চাচ্ছে।
বা ক্লাসটার কোনো রেসপন্স করতে পারতেছি না, সিটিং প্রবলেম কিনা বুঝতেছি না, মাইক্রোফোন মিউট করে রাখলে ওপেন হয় না। আচ্ছা মাহি, আমি এই প্রবলেমটা নিয়ে কাজ করব। তোমার যদি এখন প্রবলেম হচ্ছে ভয়েস অন করতে, এটা নিয়ে আমি কাজ করব, একটু অপেক্ষা করো। আপাতত ক্লাস যতটুকু পারতেছো দেখো, আর তোমার প্রশ্ন থাকলে তুমি চ্যাট বক্সে আজকের জন্য করো, যেহেতু এখন ক্লাস চলতেছে, এখন দেখাটা কষ্ট আমার পক্ষে। ক্লাস শেষে আলাদাভাবে তোমার আমি প্রবলেমটা নিয়ে কাজ করব। আপাতত প্রশ্নগুলো তুমি চ্যাট বক্সেই করো, আমি এখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আপাতত মনোযোগ দাও। এখন আপনাদেরকে বলি, আনসারটা খুব ইম্পর্টেন্ট, যে ভিন্ন মৌল কেন বলছে। আমাদের যোগ হতে হলে কমপক্ষে দুইটা হইতে হবে, কমপক্ষে দুইটা, এখন যত বেশি হইতে পারে, কিন্তু কথা আছে দুইটার মধ্যে কিন্তু আবার একই রকম থাকতে পারবে না, ভিন্ন রকম হইতে হবে। ভিন্ন রকম না হলে সেটা কখনো যৌগ হয় না, সেটা হয় অণু। ভিন্ন রকম যদি আমার না হয় সেটাকে যৌগ বলা যাবে না, বলা হবে কি অণু। অণু আর যৌগের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। অণু হচ্ছে একাধিক, দুইটাও হইতে পারে, তিনটাও হইতে পারে, একাধিক পরমাণু মিলে আমাদের অণু তৈরি হয়। যৌগটাও সেম, একাধিক জিনিস মিলিয়ে হয়, তবে একাধিক অণু মিলে না। অণু বলতে কি একাধিক একই মৌলের পরমাণু না, ভিন্ন মৌলের পরমাণু মিলে আমাদের কি হয়, যৌগ গঠিত হয়। এই দুটা কনসেপ্ট একটু আমাদের খেয়াল রাখবেন, যাতে এটা মানে ভুল না হয়। অণু আর যৌগ কিন্তু সেম জিনিস না, তো এটা খেয়াল রাখবেন। সংজ্ঞার মধ্যে বলতেছে দুই বা তার অধিক ভিন্ন মৌলের পরমাণু যখন মিলিত হয় বা রাসায়নিক বন্ধনের মাধ্যমে আমাদের একটা অংশ তৈরি করে, যেখানে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন পদার্থের সৃষ্টি হয়, তাকেই যৌগ বলে। আর আমরা জানি যৌগের অপর নাম হচ্ছে যৌগিক পদার্থ। ঠিক আগের মতো মৌলের অপর নাম যেমন ছিল মৌলিক পদার্থ, যৌগের অপর নাম কি, যৌগিক পদার্থ। আশা করি সংজ্ঞাটা বুঝতে পারছেন। এখন একটু আপনারা উদাহরণ দেন তো, যৌগিক পদার্থের কিছু উদাহরণ আমরা দেখি, কে কে বলবেন যৌগিক পদার্থের উদাহরণ? বলো, দুই একটা বললেই হবে। যৌগিক, সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ চমৎকার, থ্যাংক ইউ সো মাচ নাহিদা। হ্যাঁ থ্যাংক ইউ, হয়েছে। তো দেখেন আমাদের উদাহরণটা হচ্ছে কি, এক্সাম্পল মনে করেন পানি নিলাম, পানি একটা যৌগিক পদার্থ। এই যে কণাটা, এটা পানির কণা, এটাকে আমরা যদি পানি বলি, এটাকে ভাঙতে পারবো, হ্যাঁ এটাকে ভাঙা যাবে। ভাঙলে কিন্তু দেখো হাইড্রোজেন পাওয়া যাচ্ছে, অক্সিজেন পাওয়া যাচ্ছে, একাধিক জিনিস পাওয়া যাচ্ছে, একাধিক। আচ্ছা আমি অক্সিজেন মনে হয় একটু ভুল লিখছে হইতে পারে, দুঃখিত, একটু মিস্টেক হইতে পারে, এখানে হাইড্রোজেন দুইটা হবে। হ্যাঁ NaCl, থ্যাংক ইউ মাই। হাইড্রোজেন দুইটা হবে, অক্সিজেন হবে একটা, আমি একটু ভুল লিখছি, সরি ফর মিস্টেক, একটু ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল। হাইড্রোজেন দুইটা আর হচ্ছে কি অক্সিজেন একটা হবে, আমি একটু মুছলাম। হ্যাঁ হাইড্রোজেন দুইটার কি অক্সিজেন একটা। আচ্ছা, তো আমাদের ক্লাসে একটু আগে জয়েন করছো শাওমি 24041, তোমার নামটা একটু বললে ভালো হইতো। সিয়াম তো জয়েন করছে, সিয়াম তো লিখে দিছি ওর নাম, আর শাওমি তোমার নামটা বলে দিলে একটু সুন্দর হইতো আর কি। আচ্ছা এবার তাও দেখেন, এইখানে পানি একটা যৌগ কেন, এখানে একাধিক জিনিস আছে, তবে একই রকম না, কিন্তু ভিন্ন রকম। যেমন হাইড্রোজেন একরকম জিনিস, অক্সিজেন আরেক রকম জিনিস। এই যে ভিন্ন মৌল মিলে গেছে, কিন্তু ভিন্ন মৌল, অবশ্যই ভিন্ন মৌল হতে হবে। যেমন আবার NaCl বলছিল, নাহিদা বলছো, মাহিও বলছো, NaCl খাবার লবণ। সাপোজ এটা খাবার লবণ হইলে এখানে NaCl যৌগ উৎপন্ন হয়। সোডিয়াম একটা পরমাণু, আবার ক্লোরিন আরেকটা পরমাণু মিলে কি হইলো, একটা যৌগ হলো। এই যে বিষয়টা, যৌগ হয়েছে একাধিক জিনিস নিয়ে। এখন এই একাধিক জিনিসগুলো কি সেম সেম? সেম সেম না, ভিন্ন, অবশ্যই ভিন্ন হতে হবে। একই রকম হইলে সেটা হবে অণু, যৌগ হবে না। সোডিয়াম আর ক্লোরিন কি কখনো একই জিনিস? একই জিনিস না, ভিন্ন রকম জিনিস। এটা হচ্ছে মূল কনসেপ্ট, এই হচ্ছে বিষয় আর কি। আমাকে জানায়ও যে এই যে আমরা যে বললাম আমাদের যে ইয়াটা কি জানি বলে তোমার, যৌগের সংজ্ঞাটা, যৌগের ব্যাপারটা, দুই জিনিস তিন জিনিস, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে বা বুঝতে পেরেছেন? স্যার পটাশিয়াম ড্রাইক্লোরাইড, তারপর হচ্ছে সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলো কি যৌগিক পদার্থ? হ্যাঁ অবশ্যই, মনে রাখবা যখনই তোমার পরমাণুগুলো ভিন্ন রকম হবে, পটাশিয়াম ডাইক্রোমেট বললা, তারপর হচ্ছে গিয়ে কি বললা জানি, আর যেগুলো বলছো, সেখানে যে দুইটা হতো এমন কোনো কথা নাই। আমাদের যে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর হচ্ছে সোডিয়াম থায়োসালফেট,
তারপর হচ্ছে H2SO4, এগুলো সবই যৌগ, অর্থাৎ যেখানে একের অধিক থাকবে এবং অবশ্যই ভিন্ন ভিন্ন হতে হবে, ভিন্ন রকম পরমাণুর কম্বিনেশন থাকতে হবে, সেটাই হবে যৌগ। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছো ফারুক? ফারুক বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। এরপরে দেখেন আমরা এখন শিখব পরমাণু। এখন পরমাণুর ব্যাপারটা আমরা অনেকেই জানি, পরমাণু নিয়ে অনেক কনসেপ্ট আমাদের 19 থেকেই ছিল, তারপর এখন যেহেতু আমাদের এখানে আছে অনার্সে, তারপর এখানে আমরা একটু বিশদ আলোচনা করব পরমাণু কাকে বলে। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে উক্ত মৌলের সকল রাসায়নিক ধর্ম অক্ষুণ্ণ রাখে। পরীক্ষা যখন সংজ্ঞা লিখবা এইখান থেকে এতটুকুই লিখবা, তাহলে সংজ্ঞাটা সুন্দর হবে। শুধুমাত্র যদি লিখে দাও পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আসলে উত্তর হবে কিন্তু আসলে অনার্স লেভেলের মতো হবে না। আমরা এখন বড় হইছি না, আমাদের উত্তরগুলো কি করতে হবে, এটি ইউনিকভাবে তুলে ধরতে হবে, যাতে করে আমাদের মনে হয় যে হ্যাঁ আমরা আগে 9-10 ইন্টারের লেখাপড়া যে প্রশ্নগুলো উত্তর করতাম ওরকম না, আমরা একটু ইউনিকভাবে সাজিয়ে লিখতে পারি। ঠিক আছে, এটা পড়ে দিবেন। তো মুখস্থ করেন যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম। আচ্ছা সজীব, আচ্ছা থ্যাংক ইউ শাওমি, তোমার নাম বলছো সজীব, খুশি হলাম সজীব জয়েন করছো। আমি তোমার নাম লিখে দিচ্ছি, ওয়েট করো, আমার এখানে একটু ইয়া করতেছি। তো সজীব আজকে ফার্স্ট ক্লাস করছো, খুশি হলাম। সজীব আজকে ফার্স্ট, আমি একটু নামটা লিখে দিই সজীবের। আর অবশ্যই সজীব নিয়মিত ক্লাস করবো আমি আশা করি। ওকে, এবার আমরা পরমাণুগুলোর নাম দেখব। যেমন আমরা জানি আমাদের পর্যায় সারণীতে যে 18টা পরমাণু আছে, হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এগুলো সবই হচ্ছে পরমাণু, তাই না? এগুলো এক একটা পরমাণু পরিচয়। তো মনে রাখবেন এখানে কনসেপ্টটা হচ্ছে অবশ্যই আমাদের মৌলিক পদার্থ হতে হবে। পরমাণু কিন্তু কখনোই যৌগিক পদার্থ থেকে হয় না। আমরা একটু আগে মৌলিক পদার্থের সংজ্ঞা পড়ছি, যেটা মৌল ছিল, আবার যৌগিক পদার্থের সংজ্ঞা পড়ছি যৌগ ছিল। পরমাণু হতে হলে অবশ্যই তাকে কি হতে হবে, মৌলিক পদার্থ হতে হবে। যৌগিক পদার্থ থেকে পরমাণু পাওয়া যাবে না। পাওয়া যাবে আসলে, আমরা তো ওই যে আমাদের যে ইয়াটা ছিল চার্টের মধ্যে পড়ছিলাম যে যৌগ থেকে আমরা কিন্তু ওই যে পরমাণু পাই। আসলে যৌগ থেকে আমরা কি পাই, অনেকগুলো মৌলের কম্বিনেশন পাই, মৌল থেকে আবার অণু পাই, অণুর মধ্যে পরমাণু পাই। আসলে পরমাণু যৌগ থেকে পাওয়া সম্ভব, কিন্তু পরমাণুর যেই মূল ফ্যাক্টরটা এটা আসলে মৌল থেকে আসে, যৌগ থেকে না। যেহেতু যৌগের মধ্যে মৌল আছে, সেক্ষেত্রে মৌল থেকে পরমাণু আসে। এটা মনে রাখবা যে যৌগের মধ্যে মৌল আছে, মৌলের মধ্যে আবার পরমাণু আছে, মানে পরমাণুটা মৌল থেকে কাজ করে, যৌগ থেকে না। সরাসরি যৌগ থেকে পরমাণু কাজ করে না, মৌল থেকে কাজ করে, জন্য মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার কথা বলা হয়েছে। আচ্ছা, পরবর্তী আমাদের যে অংশটা এটা হচ্ছে অণু। এখন এই অণু নিয়ে আমাদের একটা কনসেপ্ট ভালো করে ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, এই লেখাগুলো একটু অন্যরকম লাগতেছে কারণ তাড়াতাড়ি লিখছিলাম তো, সময় কম ছিল এই জন্য। অণু কাকে বলে? অণু হচ্ছে 2 বা তার অধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটা কণা, খেয়াল রাখবা। তো এইখানে অণুর সংজ্ঞার মধ্যে এই কথাটা আপনি লিখবেন যে একই মৌলের হতে পারে অণু, অথবা ভিন্ন মৌলেরও অণু হইতে পারে। তো সংজ্ঞায় লিখবেন এইভাবে যে অণু হচ্ছে 2 বা তার অধিক পরমাণু একই মৌলের বা ভিন্ন মৌলের যখন রাসায়নিক বন্ধনের মাধ্যমে এরা যুক্ত হয়ে গঠিত হয় এমন এক ধরনের কণা। মানে অণু হচ্ছে এমন এক ধরনের কণা যেখানে একাধিক পার্টিকেল থাকবে, একাধিক পরমাণু থাকবে, এবং এই পরমাণুগুলো একই মৌলের হতে পারে বা ভিন্ন মৌলের হইতে পারে, এবং এগুলো রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। এই কনসেপ্টগুলোর মাধ্যমে আমাদের কি হয়, অণুর স্ট্রাকচার গঠিত বা অণুর সংখ্যাটা দাঁড়ায় আর কি। একটু দেখো তো সবাই যে অণুর যে সংজ্ঞাটা আমরা বললাম, এতটুকু অংশ বুঝতে পারতেছো কিনা? সংজ্ঞাটা আবার একটু বলেন তো বুঝাইয়া। আচ্ছা, আমি আবার একটু ক্লিয়ার করে বলতেছি। অণুর সংজ্ঞাটা আমরা এইভাবেই দিব যে অণু হচ্ছে 2 বা তার অধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি কণা। সাজায় লিখলে আর কি, অণু হচ্ছে 2 বা তার অধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি কণা যেখানে আমাদের একই মৌলের পরমাণু হইতে পারে বা ভিন্ন মৌলের পরমাণু হইতে পারে। আমরা যে বললাম না, অণু হচ্ছে 2 বা তার অধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটা কণা, তো সেই পরমাণুগুলো একই মৌলের হতে পারে বা ভিন্ন মৌলেরও হতে পারে। ফারুক, এই কথাগুলো কি বুঝতেছো?
পরমাণুগুলো একই মৌলের হতে পারে বা ভিন্ন মৌলের হতে পারে। আচ্ছা, তো এখন এই যে অণু হচ্ছে দুই বা তার অধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটা কণা, যেখানে পরমাণুগুলো একই মৌলের হয় বা ভিন্ন মৌলেরও হয়, এবং এই যে অণুগুলো সেগুলো আবার রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে স্ট্রাকচার গঠন করে। জাস্ট তুমি একটু মনে রাখবা এভাবে, যে অণু হচ্ছে দুই বা ততোধিক পরমাণুর সমন্বয়ে গঠিত কণা, যেগুলো রাসায়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয়। এভাবে লিখলে তোমার কি মনে থাকবে যে অণু বা পরমাণু হচ্ছে দুই বা তার অধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি কণা, যেগুলো রাসায়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয়ে যুক্ত হয় বা তৈরি হয়। আর এই পরমাণুগুলো একই মৌলের থাকতে পারে বা ভিন্ন মৌলেরও থাকতে পারে। কথা কি বুঝছো এবার ফারুক? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো এখন বাকিদের বলি, বাকিরা কি বুঝছো? বাকিদের কি কারো কোনো প্রশ্ন আছে এখানে? যদিও একটু মানে সংজ্ঞার একটু অন্যরকম, একটু কঠিন লাগতেছে, তারপর একটু আমাকে জানাও কার কোনো প্রশ্ন আছে এখানে। তাড়াতাড়ি বলতে হবে প্লিজ। বুঝছেন সবাই? না ভাইয়া। ওকে, তা চলো এবার যাচ্ছি নেক্সট। হ্যাঁ, এগুলো আমরা যদিও জানি, কিন্তু আমরা অনেকে হয়তো বা এগুলোর মধ্যে আবার ঘুরপাক মানে গুলা ফিরে আর কি। এখন এখানে পরমাণু থেকে কিছু কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে। পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে এবং ওই পদার্থের সকল ভৌত বা রাসায়নিক ধর্মকে অক্ষুণ্ণ রাখতে পারে। পরমাণু মুক্ত অবস্থায় থাকে, মুক্ত মানে হচ্ছে এই পরমাণু অণু মুক্ত অবস্থায় থাকে। আচ্ছা, আমি একটা কনসেপ্ট বলতে ভুলে গিয়েছি, আমি তোমাদের একটু বুঝায় দিই, এটা আমার মনে পড়ছে, যাকে আমি শেষ করি তারপর বুঝে দিব না। অণু মুক্ত অবস্থা থাকে অর্থাৎ অণুকে কেউ আবদ্ধ রাখবে এরকম না, অণু স্বাধীনভাবে চলতে পারবে, স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবে, অণু মুক্ত অবস্থা থাকে। এখন কথা হচ্ছে যে এখানে আমি উদাহরণ লিখেছি, যেমন হাইড্রোজেন একটা অণু, অক্সিজেন অণু, নাইট্রোজেন অণু, তারপর হচ্ছে কি ব্রোমিন অণু, ক্লোরিন অণু, পানির অণু, অ্যামোনিয়া, মিথেন অণু, অ্যামোনিয়া অণু, ইটিসি। তো এখন কথা হচ্ছে স্যার, এখানে আপনি বললেন যে একটু আগে যৌগ হচ্ছে এগুলা, হ্যাঁ দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব নোটগুলা, এগুলো হচ্ছে যৌগ, এগুলো আবার অণু বলতেছেন কেন? আসলে কিছু কিছু যৌগকে আমরা অণু বলতে পারি, কিছু কিছু যৌগকে কী বলা যায়? অণু বলা যায়, কিন্তু অণুগুলোকে যৌগ বলা যাবে না। একটা প্রশ্ন এরকম হইতে পারে যে সকল যৌগকেই আমরা অণু বলতে পারি, কিন্তু সকল অণুকেই যৌগ বলতে পারি না। এটা ব্যাখ্যামূলক একটা প্রশ্ন হইতে পারে। এখানে আমার ক্লাসে লিঙ্ক চলে যেতে পারে, আমি যেটা শেষ করি কথা বলে। অণু হইতে গেলে কমপক্ষে দুইটা হইতে হবে, কমপক্ষে দুইটা, এখানে অনেকগুলো আছে। আর পরমাণু যদি হইতে হয় কমপক্ষে একটা হইতে হবে, যেমন পরমাণু একটা সিঙ্গেল পার্টিকেল। আজকে পড়া ধরতে পারবো না, হ্যাঁ লিঙ্ক চলে গেলে ক্লাস শেষ আজকের মতো। পরমাণু হচ্ছে একটা পার্টিকেল, শুধু একটা হবে, একের অধিক হবে না, একের অধিক হলেই সে হবে অণু। মূল কনসেপ্ট এটাই, একটা হলে হবে পরমাণু আর একের অধিক হলে হবে অণু। আর আমাদের মনে রাখবেন যে সকল যৌগকেই অণু বলা যায়, সকল যৌগকেই অণু বলা যায়, কিন্তু সকল অণুকে যৌগ বলা যায় না। এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস শেষ। হ্যাঁ, ক্লাস শেষ শিয়াম, আমাদের ক্লাস শেষ, এতটুকুই। সবাইকে বুঝতে পারছো পুরো ক্লাসটা ক্লিয়ারলি? আমাকে জানায়ও। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। ক্লাসে নোটগুলো দিব, বাড়ি কাজ থাকবে, এগুলো লিখে আমাকে দেখাবা। আর অবশ্যই নেক্সট ক্লাসে তোমরা জয়েন করবা, ফ্রেন্ডদের নিয়ে আসবে। আজকে পর্যন্তই। আমাদের আল্লাহ নাম নিয়ে এই মাসেই ফুল স্পিডে তোমাদের প্রতিটা সাবজেক্টে ক্লাস হবে ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।